হ্যালো স্টুডেন্ট, আজকে যে টপিকটা আলোচনা করব সেটা সবারই একটা মানে সবাই বলছো ওই টপিকটা নিয়ে আলোচনা করার জন্য, সেই জন্য ওই টপিকটা একটু আলোচনা করে নিই। তো সেই টপিকটা হচ্ছে যে যুক্তি, হোয়াট ইজ লজিক, যুক্তি কি। তো এই যুক্তি কি এইটা জানার আগে আমাদের কিছু আগের কিছু ক্লাস আমাদেরকে জানতে হবে। যে ক্লাসগুলো আমি বলেছিলাম কি বচন, অর্থাৎ বচনটা আমি ওই জন্য আগে শিখিয়েছিলাম যে যুক্তিটা বুঝতে আমাদের সুবিধা হবে। বচনটা না জানলে যুক্তিটা বুঝতে কিন্তু আমাদের একটু অসুবিধাই হবে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু বচনটা আগে শেখা জরুরি, তারপর আমরা যুক্তিটা ধরলে ঠিকঠাকভাবে কমপ্লিট হবে যুক্তি চ্যাপ্টারটা। তো আগে যে ওই জন্য আমরা বচন চ্যাপ্টারটা শেষ করে, চ্যাপ্টারটা না, জাস্ট একটা বচন একটা টপিক, সেই টপিকটা ছোট্ট একটা টপিক শেষ করে আমি যুক্তিটাকে ধরছি। তো যুক্তি কি আগেই নোট দিয়েছি, সেই নোটটার সাথে একটু খাতাটাতে বের করে একটু নোটটার সাথে একটু আমি যে বলছি সেগুলো একটু মিলিয়ে নাও, তাহলেই হবে। তো যুক্তি হচ্ছে যে এক কথায় যাকে বলা যায়, যদি এক কথাই বলতে চাই যে যুক্তি কি, তা সেটা হচ্ছে কি যে অনুমানের ভাষায় প্রকাশিত রূপকেই বলা হচ্ছে যুক্তি। একটা লাইনের উত্তর, অনুমানের যখন একটা অনুমানকে যখন আমি কোনো একটা ভাষায় প্রকাশ করব, তখন সেই প্রকাশটাই হয়ে যাচ্ছে কি যুক্তি। অর্থাৎ প্রকাশিত আকার, যে আকারটা, সেই আকারটার নাম হচ্ছে যুক্তি। এটা হচ্ছে এক লাইনের উত্তর। তো এক লাইনের উত্তরের যাদের যাদের সন্তুষ্টি তারা এখানে ভিডিওটা স্টপ করে যেতে পারো। আর যাদের আরো ইচ্ছা জানার যুক্তি সম্পর্কিত কিছু তথ্য, তো তাদের ক্ষেত্রে কিন্তু একটু শুনতে হবে মন দিয়ে। তো হচ্ছে যুক্তি, লজিক, এই লজিক কথাটি হচ্ছে ইংরেজি শব্দ, যুক্তি এই যে রয়েছে লজিক হলো একটি ইংরেজি শব্দ। অর্থাৎ এই লজিক কথাটি এসেছে ল্যাটিন শব্দ লোজোস থেকে, লোজোস, LOGOS, ল্যাটিন শব্দ লোজোস থেকে। এই লোজোস কথাটির অর্থ হচ্ছে চিন্তা ও ভাষা। একটা ল্যাটিন শব্দ লোজোস, যার অর্থ হচ্ছে যে ভাষা, চিন্তা ও ভাষা, এই দুইয়ের অর্থ, এই দুটি হলো লোজোস কথাটির অর্থ। এবং আমরা দেখতে পাই যে পরবর্তীকালে আমরা দেখব যে চিন্তা এবং ভাষা এই দুটোই কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ একে অপরের সাথে সম্পর্কযুক্ত। কারণ একটা ভাষা একটা চিন্তা তখনই বাস্তবে রূপ পাবে যখন সেটা ভাষায় রূপ পাবে। একটা চিন্তা আমি করছি মাথাতে, তো সেটা যদি আমি ভাষায় না প্রকাশ করতে পারি, তাহলে সেই চিন্তাটা আমার চিন্তনের স্তরের মধ্যেই কিন্তু থেকে যাবে। সেই চিন্তন স্তর থেকে কিন্তু চিন্তাটা কিন্তু বের হবে না, যতক্ষণ না চিন্তাটা আমি একটা ভাষার মাধ্যমে প্রকাশ করছি। তো বলা হচ্ছে যে চিন্তা ও ভাষার মধ্যে একটা গভীর সম্পর্ক আছে। কারণ চিন্তা ভাষায় প্রকাশিত হলেই কোনো একটা বিজ্ঞানের আলোচ্য বিষয় হয়। কোন একটা চিন্তা যখন ভাষায় প্রকাশিত হচ্ছে, তখনই সেই চিন্তাটা কি হচ্ছে, কোন একটা কি বলা যেতে পারে, যে কোনো একটা সায়েন্স বা কোনো একটা বিজ্ঞানের আলোচ্য বিষয় হয়। সেই জন্য বলতে পারি আমরা যুক্তিকে একটা সংক্ষেপে বলতে পারি যে যুক্তি হলো কোনো একটা, কি লেখা রয়েছে, যুক্তি হলো বা লজিক হলো ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান, কোন একটা ভাষায় প্রকাশ হচ্ছে কোন একটা চিন্তা, সেটা কি হচ্ছে বিজ্ঞানের মাধ্যমে প্রকাশিত হচ্ছে বা চিন্তার মাধ্যমে বিজ্ঞানের অন্তর্ভুক্ত হচ্ছে। এটা একটা জটিলতা লাগছে, কিন্তু আমি যখন পরবর্তীকালে বলছি তখন এটা সহজ হয়ে যাবে। তো লজিক এটাই, যে লজিক হলো ভাষায় প্রকাশিত চিন্তার একটি বিজ্ঞান, চিন্তার বিজ্ঞান। এটা হলো একটা ছোট্ট পার্ট। নেক্সট পার্টে আসো। নেক্সট পার্ট কি বলছে দেখো, যে চিন্তার সাহায্যে আমরা জ্ঞান লাভ করি। এটা ভালো করে বুঝতে হবে। চিন্তার সাহায্যে কিন্তু আমরা জ্ঞান লাভ করতে পারি। চিন্তা যদি আমি কোনো কিছুর ওপর যদি আমি চিন্তা না করি, তাহলে সেটা কিন্তু আমি সেই সম্পর্কিত কোনো জ্ঞান লাভ আমি কিন্তু করতে পারবো না। যদি কোনো বিষয় যদি চিন্তা না করি, তাহলে সেই সম্পর্কে জ্ঞান লাভ আমি করতে বিরত থাকবো। তো বলা হচ্ছে কি, যে এই জ্ঞান চিন্তা না করলে আমি জ্ঞান পাবো না, এবং যদি চিন্তা করি তাহলে কি কি জ্ঞান পাবো সেটা বলছি। দেখো, একটা হচ্ছে যে এই জ্ঞান প্রত্যক্ষভাবে হতে পারে, অর্থাৎ চিন্তার সাহায্যে যে জ্ঞান আমি লাভ করছি সেটা প্রত্যক্ষভাবেও হতে পারে, আবার কি হতে পারে, অনুমানের দ্বারা হতে পারে। অর্থাৎ চিন্তা থেকে জ্ঞানের লাভের দুটো প্রক্রিয়া,
চিন্তার মাধ্যমে যখন আমি জ্ঞান লাভ করব, তখন সেইটা দুইভাবে মানে দুটি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমি সেই জ্ঞানটা লাভ করতে পারি। একটা হচ্ছে প্রত্যক্ষ, অর্থাৎ সরাসরি দেখে আমি জ্ঞান লাভ করতে পারি, অর্থাৎ চিন্তা করছি, কোনো কিছু একটা জিনিস চিন্তা করছি, সেই চিন্তাটা আমি কিন্তু সরাসরি জ্ঞান লাভ করতে পারি কখন, যখন আমি চোখে দেখে দেবো। যে চিন্তাটা আমি মাথার মধ্যে করছি সেই সম্পর্কিত তথ্য যদি আমি সামনাসামনি তথ্য যদি আমি দেখি, মানে ধরা যাক যে আমি চিন্তা করছি যে আজকে ধরা যাক না চিন্তা করছি যে কি যে দুটো বল প্লাস আর দুটো বলে যুক্ত মানে যোগ করলে 4টা বল হয়। তো আমি দেখতে পাচ্ছি কি যদি আমি বাড়িতে যদি একটা 4টা বল থাকে তাহলে সেই দুটো বল আর প্লাস দুটো বল যুক্ত করে আমি কিন্তু 4টা বল কিন্তু পাবো। আবার কি আরেকটা কি হতে পারে যে চিন্তা জ্ঞান লাভের দ্বারা মানে জ্ঞান লাভ করছি চিন্তার দ্বারা, মানে চিন্তার দ্বারা যে জ্ঞানটা লাভ করছি সেটা অনুমানের দ্বারাও হতে পারে। কেমন ধর যেমন বলা যেতে পারে যে আজকে আমি চিন্তা করছি যে আকাশে যদি মেঘ করে বা কালো যদি মেঘ হয় তাহলে বৃষ্টিপাত হবে। তো এটা একটা চিন্তা করছি, আমি বললাম বাড়িতে যে আজকে কালো মেঘ করেছে এখন, তো একটু পরে বৃষ্টি নামবে। তো দেখা গেল যে কিছুক্ষণ পরে বৃষ্টি নামলো। তো সেক্ষেত্রে কিন্তু আমার কিন্তু চিন্তাটা কিন্তু অনুমানের দ্বারা কিন্তু জ্ঞান লাভ আমি করলাম, অর্থাৎ আমি চিন্তা করলাম, পরবর্তীকালে সেই অনুমানটা সত্যি হলো এবং জ্ঞানটা আমার লাভ হলো যে কালো মেঘ করলে বৃষ্টি হয়, ঘন কালো মেঘ করলে বৃষ্টি হয়। তাহলে চিন্তার দুটো প্রক্রিয়া মানে চিন্তা দিয়ে যখন আমি জ্ঞান লাভ করছি তখন দুইভাবে আমি জ্ঞান লাভ করতে পারি। হয় চোখে দেখে একদম ডাইরেক্ট দেখছি আমি কোনো একটা বস্তুকে নিয়ে আমি জ্ঞান লাভ করছি, কিংবা কোনো বস্তুকে দেখতে পাচ্ছি না কিন্তু সেই সম্পর্কে তথ্য আমার মাথার মধ্যে আছে এবং সেই তথ্যকে কাজে লাগিয়ে কোনো একটা জ্ঞান লাভ করছি অনুমানের দ্বারা। তাহলে এই দুইভাবে আমরা কিন্তু জ্ঞান লাভ করতে পারি। এখন প্রশ্ন হলো যে যুক্তিটার মাধ্যমে মানে যুক্তি এখানে কি বলা রয়েছে হ্যাঁ, তো প্রত্যক্ষের ক্ষেত্রে মানে আমি যখন প্রত্যক্ষভাবে মানে ডাইরেক্ট কোনো কিছু জ্ঞান লাভ করব তখন সেই জ্ঞানটা কিন্তু আমাদের সঠিক হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি হয়ে যায়। মানে কোনো একটা তথ্য যখন আমি যখন ডাইরেক্ট প্রত্যক্ষ করব, সঙ্গে সঙ্গে যখন আমি কোনো কিছু একটা দেখবো কোনো একটা বিষয়, তখন সেই বিষয়টা আমার কাছে সত্য রূপে প্রতিভাত হতে পারে, সেটা সত্য রূপেই, অর্থাৎ সেখানে ভুল হওয়ার চান্সটা খুবই কম। কিন্তু অনুমানলব্ধ জ্ঞান এখানে কি বলা হয়েছে যে অনুমানলব্ধ জ্ঞানের ক্ষেত্রে ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। মানে অনুমান ঠিক হতে পারে আবার ভুল হতে পারে। তো সেই জন্য বলছি যে আমাদের কিন্তু দুইভাবে জ্ঞান লাভ করতে পারি, একটা যে প্রত্যক্ষ, একটা যে অনুমান। প্রত্যক্ষের ক্ষেত্রে কিন্তু আমাদের জ্ঞান লাভের যে ব্যাপারটা সেটা কিন্তু খুব মানে সিওরিটি হয়, মানে জ্ঞান লাভের সত্যতাটা সিওরিটি সম্ভাবনাটা বেশি থাকে। আর অনুমানের ক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার চান্সটা একটু বেশি থাকে। ঠিক তো হবে, অবশ্যই ঠিক হবে, সেটা অন্য কারণে কিভাবে ঠিক হবে সেটা পরবর্তীকালে আমি বলবো। তো অনুমানের দ্বারা কিন্তু আমাদের মানে সঠিক হওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে। তো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যুক্তি বিজ্ঞান মানে লজিক যে চ্যাপ্টার মানে টোটাল যে হোল সিলেবাস আমাদের দ্বাদশ শ্রেণীতে আছে, তো সেটা কিন্তু পুরোটাই যে জ্ঞানটা আমি লাভ করব দ্বাদশ শ্রেণীতে দর্শন বিষয়ে সেটা মূলত অনুমান নির্ভর, অর্থাৎ আমি অনুমানের দ্বারাই আমি কিন্তু জ্ঞান লাভ করব। তো সেই জন্য বলা হচ্ছে কি যে লজিকের যে আলোচ্য বিষয়, লজিক বা যুক্তির যেটা আলোচ্য বিষয়, মূল যেটা বিষয় সেটা হচ্ছে অনুমানলব্ধ জ্ঞান, অর্থাৎ অনুমানের দ্বারাই আমি কিন্তু জ্ঞান লাভ করব। এই হচ্ছে মোদ্দা কথা। তাহলে আমরা কি দেখলাম, লজিক কথাটি লোজস শব্দ থেকে এসেছে। লোজস শব্দের অর্থ হলো চিন্তা ও ভাষা। চিন্তা ও ভাষা দুটো ওতপ্রোতভাবে জড়িত। চিন্তা যখন ভাষায় প্রকাশিত হচ্ছে তখন কোনো একটা যুক্তি বিজ্ঞানের আলোচ্য বিষয় হচ্ছে, এবং সেই যুক্তিটা কি এবং যুক্তি হলো তাহলে কি বলতে পারি যে ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। এই হচ্ছে শর্টটাই বলে দিলাম, একটু সামারাইজ করে দিলাম। তারপর কি রয়েছে দেখো, অনুমান কি আমাদের জানতে হবে। যখন আমি দেখতে পেলাম যে যুক্তির আলোচ্য বিষয় মানে যুক্তিবিজ্ঞান বা যুক্তির আলোচ্য বিষয় যেহেতু অনুমানলব্ধ জ্ঞান, সেই জন্য আমাকে জানতে হবে যে অনুমান কি। আর একটু আগেই আমি বলেছিলাম যে যুক্তি কি, যুক্তিকে এক কথায় কিভাবে প্রকাশ করতে পারি। যুক্তি হলো কি না ভাষায় প্রকাশিত, মানে অনুমানটা যখন ভাষায় প্রকাশ করবে তখন তাকে কি বলবো আমরা, যুক্তি বলবো।
অর্থাৎ কোনো একটা অনুমান যখন সেটা ভাষায় প্রকাশিত হবে তখন তারই নামকরণ হয়ে যাচ্ছে কি যুক্তি। এই হচ্ছে শর্ট ফর্ম, মানে শর্ট টাইপ অফ লজিক। তো আমাদেরকে কিন্তু প্রথমে কিন্তু জানতে হবে কি যে লজিক কি, মানে যুক্তিবিজ্ঞান, মানে যুক্তিটা জানতে হবে যে লজিকটা কি, এবং তার আগে জানতে হবে অনুমানটা কি। অনুমান না জানলে কিন্তু আমি কোনো কিছু যুক্তি আমি গঠন করতে পারবো না। তো একটা যুক্তি গঠন, মানে একটা যুক্তি আমি যখন কাউকে দেবো বা যুক্তি যখন আমি কোনো খাতায় লিখবো, তো তার আগে আমাকে কিছু কাজ করতে হবে, সেই কাজটাই হচ্ছে অনুমান। অর্থাৎ অনুমানের কাজটাই আমি যুক্তির আকারে প্রকাশ করব, তখনই আমার যুক্তিটা সম্পূর্ণ হবে। যদি আমি অনুমানটা না করি ঠিকঠাক, তাহলে যুক্তিটা ভুল হয়ে যাবে। তো আমরা কিভাবে অনুমানটা গঠন করব সেটা আমি আজকে স্টেপ বাই স্টেপ বলবো। আর ছোট্ট করে বলে দিই অনুমান জিনিসটা কি। আচ্ছা, অনুমান হলো মানসিক একটা ক্রিয়া। অনুমান হচ্ছে একটা মানসিক ক্রিয়া। কারণ কি, যখন আমি একটা অনুমান করব তখন কিন্তু আমার মাথার মধ্যে কোনো কিছু একটা চলবে, এবং সেই চিন্তা ভাবনাটা চলার পর আমি অনুমানটা করতে পারবো। যদি আমার মাথার মধ্যে সেই চিন্তা ভাবনাটা যদি আমি না চলে, তাহলে সেই চিন্তা ভাবনার প্রকাশটা আমি অনুমানের মাধ্যমে প্রকাশ করতে পারবো না। তো সেই জন্য অনুমান হচ্ছে কি একটি মানসিক ক্রিয়া। তারপর বলা হচ্ছে কি, এই অনুমান যখন ভাষায় প্রকাশিত হচ্ছে তখন সেটা যুক্তির আকারে প্রকাশিত হচ্ছে। অর্থাৎ আমি একটা অনুমান করছি মনে মনে, সেই অনুমানটা আমি যখন খাতায় লিখবো বা কোনো একটা যখন ভাষা দিয়ে প্রকাশ করব, তখন সেটা কি হয়ে যাচ্ছে, যুক্তি হয়ে যাচ্ছে। ওকে, তারপর কি বলা যাচ্ছে, অনুমান একটি মানসিক ক্রিয়া যার সাহায্যে, অনুমান এক ধরনের মানসিক ক্রিয়া যার সাহায্যে জানা বিষয়ের সত্যতা, মানে জানা সত্যতার উপর ভিত্তি করে অজানা সত্যতার দিকে এগিয়ে যাওয়াটাই হচ্ছে অনুমান। ভালো করে বুঝতে হবে ব্যাপারটা। কি বলা হয়েছে, অনুমান হলো এমন এক ধরনের মানসিক ক্রিয়া যার সাহায্যে জানা বিষয়ের সত্যতার ভিত্তিতে, মানে জানা বিষয়ের সত্যতার ভিত্তিতে অজানা একটি বিষয়ের, অজানা মানে যেটা আমি জানি না, সেই বিষয়ের সত্যতা সম্পর্কে সিদ্ধান্ত করতে পারি। একটা জানা বিষয়ের সত্যতার উপর নির্ভর করে অজানা কোনো কিছু সত্যতার ওপর সিদ্ধান্ত যখন আমি প্রকাশ করব, তখন সেইটা হয়ে যাচ্ছে আমার কি, অনুমান। আমি উদাহরণ দিয়ে বলছি। ধরা যাক, কি অনুমান দেওয়া যায়, অনুমান। আচ্ছা, আমি যদি বলি যে কোনো মানুষ নয় চতুষ্পদী প্রাণী, এটা আমার সত্যতা, এটা আমি জানি। কোনো মানুষ নয় চতুষ্পদী প্রাণী, হয়েছে, বেশ। তারপর বলছি কি, রাম আমাকে বললো, জানিস তো রাম একজন মানুষ। আমাকে একজন বলবে যে রাম বলে একজন ব্যক্তি আছে, যিনি থাকেন কোথায়, বোলপুরে থাকেন, হয়েছে। তো আমার যখন জানি, আমার মাথাতে যখন রয়েছে যে কোনো মানুষ নয় চতুষ্পদী, অর্থাৎ কোনো মানুষেরই চারটা পা নেই, এবং আমি শুনতে পেলাম যে রাম বলে এক ব্যক্তি, তিনি বোলপুরে থাকেন, তখন আমি অনুমান করতে পারি, বলতে পারি যে রাম নয় চতুষ্পদী প্রাণী। অর্থাৎ আমি দেখিনি রামকে, কিন্তু আমি অনুমান করছি রামের কিন্তু চারটা পা নেই। ঠিক আছে, তো যখন আমি বলছি যে রামের চারটি পা নেই না দেখে, এটাই হচ্ছে অনুমান। অর্থাৎ কোনো একটা জ্ঞাত সত্যতার উপর ভিত্তি করে যখন অজ্ঞাত সত্যর উপর সিদ্ধান্ত প্রকাশ করব, তখন সেটা হয়ে যাচ্ছে কি, অনুমান। আমি রামকে দেখিনি, কিন্তু আমি মানুষের গুণাগুণ জানি, অর্থাৎ মানুষের যে চারটা পা নেই সেইটা আমি জানার সত্যতার উপর ভিত্তি করে আমি একটা অজানা সত্য কি, যে রামকে আমি দেখিনি, কিন্তু রামের যে চারটা পা নেই, এই যে একটা সত্যতা বা এই একটা যে সিদ্ধান্ত আমি প্রকাশ করছি, সেই প্রকাশটার নামই হয়ে যাচ্ছে কি, অনুমান। একদম সিম্পল, একদম ভালোভাবে বুঝিয়ে দিলাম। ওকে, বেশ। এই অনুমান করার জন্য আমি তো এটা মুখে বললাম, আমি একটা এরপর আমি কি দিচ্ছি, আমি ভালো করে লিখিয়ে দিচ্ছি তিনটে পর্যায়, অনুমানের তিনটি পর্যায়। অর্থাৎ অনুমান গঠন করতে আমরা তিনটে ধাপ প্রয়োজন।
অর্থাৎ 3 ধাপে আমি যখন একটা অনুমান করব তখন সেই অনুমানটা আমার সঠিক বলে পরিগণিত হবে, এবং সেই অনুমানটা যখন আমি ভাষায় প্রকাশ করব তখন সেই অনুমানটাই আমার যুক্তি আকারে প্রকাশ হবে। বোঝা যাচ্ছে কি বলছি? আচ্ছা, তো অনুমানের 3টি পর্যায় দেখো। 1 নম্বর পর্যায়ে কি বলতে দেখো, প্রথমে কি করতে হবে আমাদের অনুমান গঠন করার জন্য, যে বিভিন্ন বস্তু বা বিষয় সম্পর্কে প্রথমে ধারণা গঠন করা হয়। অর্থাৎ বিভিন্ন বস্তু বলতে যে কোনো বস্তু যেরকম মানুষ, পাহাড়, পর্বত, নদী, নালা, পুকুর, পশু, পাখি, বিভিন্ন রকম বিষয়। এই সমস্ত বিষয় প্রথমে একটা ধারণা গঠন করতে হয়, যে কি ধারণা, পাখিরা কি, পশু কি জিনিস, মানুষ কি জিনিস, পাহাড় কি, নদী কি, এই সমস্ত বিষয়ের যে ধারণা, সেই ধারণাটাকে আমাদের কিন্তু প্রথমে কিন্তু গঠন করতে হয়। সেটা কিন্তু এখানে চলবে, সেই যে ধারণা, সেই ধারণাটা কিন্তু আমাদের মাথার মধ্যে চলবে, সেই ধারণাটা আমাদের মাথার মধ্যে চলবে। এবং এই ধারণাটা যখন আমি ভাষায় প্রকাশ করব, অর্থাৎ পশু বলে যখন আমি লিখব, পশু, পশু বা মানুষ, এইরকম যখন আমি ভাষায় যখন লিখব, তখন সেই তোমার ধারণাটা পদে রূপান্তরিত হবে। তখন কি বলবো, ওটা পদ, উদ্দেশ্য পদ কিংবা বিধেয় পদ। মরণশীল, এই মরণশীলের যে মানুষের মৃত্যুর যে ধারণা বা মরণশীলের যে ধারণা, সেই ধারণাটা যখন আমি লিখব, কোনো কিছু ভাষার মাধ্যমে যখন লিখব, তখন সেই ধারণাটাই হয়ে যাবে তখন কি, পদ। ওকে। 2 নম্বর দেখো, বলা হচ্ছে কি, যে কোনো দুটি ধারণাকে সঙ্গবদ্ধ করে, অর্থাৎ দুটো ধারণা কিন্তু আমাদের দরকার। মানুষের সাথে কিন্তু দ্বিপদ বা চতুষ্পদ, মানে মানুষ প্লাস চতুষ্পদী যে ধারণা, চতুষ্পদী মানে কি, 4টা পা, এরকম ভাবে, মানে বা বলা যেতে পারে যে পশু এবং মানুষ, এই যে 2 ধারণা, এই 2 ধারণাকে কিন্তু সঙ্গবদ্ধ কিন্তু আমাদের করতে হবে। ওকে, বেশ। যে কোনো দুটি ধারণাকে সঙ্গবদ্ধ করে, অর্থাৎ একটি ধারণা আর একটি ধারণা সম্পর্কে স্বীকার বা অস্বীকার করে, স্বীকার করছে বা অস্বীকার করে একটা অবধারণ গঠন করা হয়। মনে রাখবে, অবধারণ অর্থাৎ একটি ধারণা যখন অন্য ধারণা সম্পর্কে স্বীকার বা অস্বীকার করে একটা যখন ভাষায়, মানে যখন একটা কোনো কিছু একটা গঠন করা হয়, তখন সেই গঠনটার নাম হচ্ছে কি, অবধারণ। অর্থাৎ কোনো পশু নয় পাখি, কোনো পশু নয় মানুষ, তো কোনো পশু নয় পাখি বা কোনো পশু নয় মানুষ, এই যে ধারণা, সেই ধারণাটা কিন্তু আমি অবধারণ বলবো। এই 2 ধারণাকে যখন আমি সঙ্গবদ্ধ করব, মানে এই একটা ধারণা, এই দুটো ধারণাকে যখন আমি সঙ্গবদ্ধ করব, তখন কিন্তু সেই সঙ্গবদ্ধ যে ব্যাপারটা, সেটার নাম হচ্ছে কি, অবধারণ। ওকে, বেশ। যেরকম এই আবার বলি, কোনো পশু নয় মানুষ, এটা একটা অবধারণ। এবং এই যে ব্যাপারটা, এটা কিন্তু লেখার ভাষা নয়, এটা কিন্তু আমার মাথার মধ্যে রয়েছে, কিন্তু তবে আমি তাকে অবধারণ বলছি। কোনো পশু নয় মানুষ, এইটা আমার মাথার মধ্যে রয়েছে। এই মাথার মধ্যে যতক্ষণ থাকবে তখন সেটাকে বলা হচ্ছে অবধারণ। যখন মাথার মধ্যে থেকে যখন ভাষার মাধ্যমে প্রকাশ হবে, তখন তার নাম কি হয়ে যাচ্ছে, বচন। যেটা আমি প্রিভিয়াস ক্লাসে বলেছি, যে বচন কাকে বলে না বলে সেগুলো আমি বলে দিয়েছি। অর্থাৎ অবধারণটা যখন আমার ভাষার মাধ্যমে প্রকাশ হবে, তখন সেই অবধারণটা বচনে রূপান্তরিত হবে, অর্থাৎ বচনের মাধ্যমে আমি সেটাকে জানতে পারবো। ওকে, তারপর কি বলছে দেখো, যে এক বা একাধিক অবধারণকে ভিত্তি করে নতুন একটি অবধারণ গঠন করা হয়। ভালো করে বোঝো, অর্থাৎ এক বা একাধিক অবধারণকে, মানে একটা হোক দুটো হোক অবধারণ, মানে কোনো পশু নয় পাখি বা কোনো পশু নয় মানুষ, ঠিক আছে। তো তারপর কি বলতে পারি, যে সকল বাঘ হয় পশু, এইরকম দুটো অবধারণ। অর্থাৎ কোনো পশু নয় মানুষ, সকল বাঘ হয় পশু, একটা উদাহরণ, অবধারণ 1, অবধারণ 2। ওকে, তারপর কি বলেছে,
এই অবধারণ 1 এবং 2 এর উপর ভিত্তি করে আর একটি অবধারণ গঠন করা হচ্ছে। অর্থাৎ অবধারণ 1 কি রয়েছে? কোনো পশু নয় মানুষ, কোনো পশু নয় মানুষ, অবধারণ 1 এটা আমার মাথার মধ্যে রয়েছে। সেটাকে আমি কি করছি, যখন লিখবো তখন সেটা হয়ে যাচ্ছে কি বচন। ওকে, আর একটা অবধারণ কি, সকল বাঘ হয় পশু। বাঘের ধারণা এবং পশুর ধারণাকে যুক্ত করে আমি অবধারণ গঠন করছি, যাকে বলছি কি সকল বাঘ হয় পশু। এটা যখন খাতায় লিখবো তখন সেটা হয়ে যাচ্ছে কি বচন। ওকে, বেশ। তারপর কি বলছে যে এক বা একের অধিক অবধারণকে ভিত্তি করে নতুন একটি অবধারণ গঠন করা হয়। ওকে, তো সেই অবধারণটা নামই হয়ে যাচ্ছে কি অনুমান। অর্থাৎ কোনো পশু নয় মানুষ হয়েছে অবধারণ 1। অবধারণ 2 হচ্ছে কি সকল বাঘ হয় পশু হয়েছে অবধারণ 2। অবধারণ 3 যখন আমি কোনো একটা যখন অনুমান করছি তখন সেটাকে কি বলছি, যে কোনো বাঘ নয় মানুষ। অর্থাৎ কোনো বাঘ যে মানুষ নয় সেটা আমি কার উপর ভিত্তি করে বলছি, ওই যে অবধারণ 1 এবং অবধারণ 2, এই যে দুটো অবধারণ, সেই অবধারণের উপর ভিত্তি করে আমি একটা সিদ্ধান্ত অবধারণ প্রকাশ করছি বচনের মাধ্যমে, যে কি কোনো বাঘ নয় মানুষ। ওকে, এই যে আমি যখন বলছি তখন কোনো বাঘ নয় মানুষ, অর্থাৎ জগতে যত বাঘ আছে তারা যে কেউ মানুষের মধ্যে পড়ে না, সেইটা যখন আমি অনুমান করছি, তো অনুমান করছি এটাই হচ্ছে অনুমান। অর্থাৎ আমি যখন মাথার মধ্যে চিন্তা করছি যে কোনো বাঘ নয় মানুষ, যখন সেটা ভাষার মাধ্যমে যখন আমি প্রকাশ করছি তখনই তার নাম কি হয়ে যাচ্ছে, অনুমান। এটাই হয়ে যাচ্ছে অনুমান। এবং এই অনুমানটা, এই যে অনুমান আমি করছি যখন আমার ভাষায় প্রকাশিত হচ্ছে তখন তাকে বলা হচ্ছে কি যুক্তি। অর্থাৎ বিভিন্ন অনুমানের উপর ভিত্তি করে যখন আরেকটি সিদ্ধান্ত প্রকাশ করা হচ্ছে এবং সিদ্ধান্ত প্রকাশটা যখন ভাষা বচনের আকারে প্রকাশ করে কোনো ভাষায় প্রকাশিত হচ্ছে তখন সেই ভাষায় প্রকাশিত রূপটাই হয়ে যাচ্ছে কি যুক্তি। ওকে, এই হচ্ছে টোটাল একটা যুক্তি কি সেটা আমি বোঝালাম। যুক্তি কিচ্ছু নয়, অনুমান যখন আমি করব, মাথার মধ্যে অনুমান করছি, সেই অনুমানটা যখন আমি সিদ্ধান্ত আকারে যখন ভাষার মাধ্যমে প্রকাশ করছি, সেই প্রকাশিত ভাষাটাই হয়ে যাচ্ছে কি যুক্তি। সেই যুক্তি গঠনের বিভিন্ন প্রক্রিয়া আছে, যুক্তির বিভিন্ন ভাগ আছে, সেগুলো পরবর্তী ক্লাসে হবে। এখন আপাতত এটুকুই জানতে হবে যে যুক্তি কি। ভালো করে বোঝালাম। আরেকটা ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে দিচ্ছি। একটা ডায়াগ্রাম আছে আমার কাছে, বা একটা চার্টের মতো আছে, সেই চার্টটা আমি বলে দিচ্ছি। প্রথমে কি লেখা আছে দেখো, যে প্রথমে রয়েছে ধারণা। এই যে ধারণা, এই ধারণাটা আমার কি হচ্ছে, যে প্রথমে কিন্তু আমার মাথার মধ্যে রয়েছে এবং সেটা যখন আমি ভাষার মাধ্যমে প্রকাশ করছি তখন সেটা হয়ে যাচ্ছে পদ। ধারণা অ্যারো দিয়ে পদ। ওকে, বেশ। তারপর কি বলছে, যে দুটো ধারণা সংঘবদ্ধ হয়ে ধারণা যুক্ত হয়ে অবধারণ গঠন করছে। বলেছিলাম একটু আগে যে দুটো ধারণা পরস্পর সংঘবদ্ধ হয়ে কি হয়, অবধারণ গঠন হয়। এই ধারণাগুলোকে দেখা যাচ্ছে যে পদ প্লাস পদ সমান হচ্ছে বচন। অর্থাৎ ধারণাগুলোই হচ্ছে পদ, যখন ভাষায় প্রকাশিত হচ্ছে একটা পদ এবং আরেকটা পদের মিলনে কি হচ্ছে, বচন গঠন হচ্ছে। যেটা আমি আগেই বলেছি, বচন কিভাবে গঠন হয় না হয় সেটা সবাই জানো, নতুন করে বলার কিছু নেই। তো দুটো পদের মিলনে কিন্তু বচন গঠিত হচ্ছে। তারপর কি বলা হচ্ছে দেখো, অবধারণ 1 অবধারণ 2 অবধারণের উপর ভিত্তি করে অনুমান প্রকাশিত হচ্ছে। অর্থাৎ দুটো অবধারণ যখন আমি মাথার মধ্যে থেকে যখন কোনো একটা আমি অনুমান করছি তখন সেটা হয়ে যাচ্ছে কি, অনুমানটা যখন ভাষায় প্রকাশিত হচ্ছে তখন কি হচ্ছে যুক্তি। অর্থাৎ দেখা যাচ্ছে, দেখো অ্যারো দিয়ে লেখা আছে, দেখো যে বচন প্লাস বচন, অর্থাৎ এই অবধারণটাই বচন হচ্ছে, যখন আমি লিখছি অবধারণটা সেটাই বচন হয়ে যাচ্ছে। ওকে, বেশ। বচন প্লাস বচন, এই দুটো বচনের সমষ্টির উপর ভিত্তি করে আমি একটা যুক্তি প্রকাশ করছি। ঠিক আছে, তো কি বলা যাচ্ছে, যে অর্থাৎ এক বা একাধিক বচনের সমন্বয়ে যুক্তি বা লজিক, যেটা লজিক বলছে, গঠিত হয়।
এক বা একাধিক বচনের সমন্বয়ে যুক্তি গঠিত হয়। এই হচ্ছে যুক্তিটা কিভাবে গঠন হয় না হয়, যুক্তি কি সেটা আমি সামান্যটুকু সময়ের মধ্যে বলার চেষ্টা করলাম। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে বলো তোমরা, যে কোনো জায়গায় যদি সমস্যা থাকে, বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আছেই, যার লিঙ্ক আমি ইউটিউবের ডেসক্রিপশন বক্সে আমি দিয়েছি, সেখানেও তোমরা বলতে পারো। তো এই হচ্ছে টোটাল যুক্তি। যুক্তি আর কিচ্ছু নয়, একটা সিম্পল জিনিস, যখন আমি কোনো একটা বচনগুলোকে যখন সমন্বিত করে যখন একটা সিদ্ধান্ত প্রকাশ করছি, সেই সিদ্ধান্ত প্রকাশের নামটাই হয়ে যাচ্ছে যুক্তি। বা কোনো একটা অনুমান যখন আমি ভাষায় প্রকাশিত করছি কোনো একটা অনুমানকে, তখন সেই অনুমানটাই হয়ে যাচ্ছে কি যুক্তি। এই তো হয়ে গেল সিম্পল জিনিস। এর পরবর্তীকালে আমরা দেখবো আরেকটু যুক্তি, আর একটা পার্ট আমি নিয়ে